ভোর হতে রাত অবধি এই শহরের মানুষের রসনার উদরপূর্তিতে 2 চাকার সাইকেলে ভর করে ছুটে চলে পার্সেলম্যান অভি। এক অর্ডার শেষ হতে না হতেই মোবাইল বেজে ওঠে তার। শুরু হয় আরেক দিকে ছুটে চলা। ব্র্যান্ডের কাচ্চি কাবাব অথবা পাস্তা, রাতের ডিনার, সকালের নাস্তা। রোদ ঝড় বৃষ্টিতে রাস্তায় ধুলো উড়িয়ে অবিরাম ছুটে চলে এই শহরের এক পার্সেলম্যান। সমস্ত গ্লানি লাঞ্ছনা পেছনে ফেলে মানুষের রসনা মেটানোই যার ধ্যান জ্ঞান, সে এক পার্সেলম্যান। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার জি স্যার আসতেছি স্যার, 8-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো স্যার। ওকে স্যার। উফ, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো স্যার কাছাকাছি স্যার, আসতেছি স্যার। জি স্যার তাড়াতাড়ি আসতেছি স্যার, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম তো স্যার। কি হলো? এই ছোট লোকের বাচ্চা, তুই কি দিনের বেলায় গান দেখে সাইকেল চালাস? হ্যাঁ জি স্যার, আমি ছোট লোকেরই বাচ্চা। এই তুই আমার কথা বলে বেয়াদব কথা কর। স্যার আরেকটা গেলে থাপ্পড় দিবেন, নাইলে তোমার বিয়ে হবে না। এই তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? হ্যাঁ আর কি বলি? বাজারের সেরা গাজীর গ্যাস স্টোভ, যা আপনার রান্নাঘরকে দেবে স্মার্ট এবং এলিগেন্ট লুক। তোর বিয়ে হবে না? তোকে কে বিয়ে করবে? করিস তো 2 টাকা পার্সেলম্যানের চাকরি, তোকে বিয়ে করবে কেউ? আর যদি করেও তুই খাওয়াতে পারবি তোর বউকে? অভাবের তাড়নায় তোর বউ তোকে ছেড়ে অন্য লোকের সাথে ভেগে যাবে, তখন কি করবি? পাশা থাপ পাবি আর পারবি গায়ে? ছোট লোকের বাচ্চা কোথাকার। কথা একদম খারাপ বলেন নাই স্যার, আপনার কথায় যুক্তি আছে। এই তুই তো চালাস 2 টাকার সাইকেল, তো সাহস হলো কি করে আবার 4 চাকার গাড়ির সাথে লাগাই দিলি দামি একটা গাড়ি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমার মাফ করে দেন স্যার। এই তোর সামনে যা যা বলছি। আসুন যাওয়ার সময় গান গেতে গেতে যাবি, একটা গান আছে না, জীবন একটা 2 চাকার সাইকেল, ওইটা গাবি যা। জি স্যার আমি যাইতাছি, কাস্টমারও কল দিতেছে। এই শোন, তোকে যদি আমি নেক্সট টাইম এই মহল্লার কোন গলিতে দেখতে না পাই, তোর ফেস আমি দেখতে চাই না। স্যার এটা কি বললেন স্যার? আমি একজন পার্সেলম্যান, দেখা যাবে কোনো না কোনো দিন আপনার বাসার দরজায় খাবার পৌঁছাইতে চলে গেছি, তখন কি করব স্যার? আপনার দিকে খাবারে গিয়ে মুখটাকে ঘুরিয়ে রাখবো? হেই তোর ফাজিলাটা ছেলে, মুখে কথা বলিস? যা বলছি যা, চোখের সামনে থেকে যা যা। জি স্যার। সুপির কোথাকা। আজিল ছেলেটা।
হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাদের বাসার নিচে চলে আসছি পার্সেল নিয়ে। আচ্ছা দাঁড়ান, আমি নামছি। জি ম্যাডাম, ওকে। কি এত দেরি হলো কেন? ম্যাডাম, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম ছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো দেন। জি ম্যাডাম। ম্যাডাম, এই যে এটা আপনার পার্সেল। আর এই যে টাকাটা। জি ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, শুনেন, জি ম্যাডাম। টাকাটা একটু দেন তো। জি ম্যাডাম। দেখি, আমি খাবারটা চেক করে দেখি। এগুলো কি? ম্যাডাম, আপনার অর্ডার দেওয়া কাচ্চি। ফাইজলামি করো? এগুলো কাচ্চি নাকি বাসি পচা খাবার নিয়ে আসছো? ম্যাডাম, আমাকে রেস্টুরেন্ট থেকে যেভাবে দিছে আমি আপনাকে সেভাবে এনে পৌঁছে দিচ্ছি। আবার মুখে মুখে কথা বলে, আমি এগুলো নিব না। যাও নিয়ে যাও। ম্যাডাম, কাচ্চিটা তো বাসি হওয়ার কথা না, একটু ভালো করে চেক করে দেখবেন, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে শেখাচ্ছ কোন কাচ্চি ভালো না কোন কাচ্চি খারাপ? আমি কাচ্চি খেয়ে এত বড় হয়েছি। ম্যাডাম, মাফ করে দিবেন, আপনি যদি এটা রিসিভ না করেন আমার সাইড থেকে টাকা কাটা যাবে। ম্যাডাম প্লিজ এটা করেন না। বাবা, নিজের সাইড তো খুবই ভালো বুঝিস, আর তোরে পচা বাসি কাচ্চি খেয়ে আমার যদি শরীর খারাপ হয় আর আমি যদি হসপিটালে যাই, হসপিটাল বিল কি তুই দিবি না তোর বাপ দিবে? যা এগুলো নিয়ে যে তোর মাকে খাওয়া। পালতু যত সব। এই যে হ্যালো, কি হয়েছে? আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? আরে কাঁদছেন কেন? কি হয়েছে না বললে কিভাবে বুঝবো? না ম্যাডাম, এমনিতেই। এমনিতেই কেউ কান্না করে? কি হয়েছে আমাকে বলেন, আমি তো আপনাকে কোনো হেল্পও করতে পারি। ম্যাডাম, আমি একজন পার্সেল ম্যান, ক্লায়েন্টকে খাবার পৌঁছে দিতে গেছিলাম। সে আমার সাথে যাতা ব্যবহার করছে, আমাকে বাবা মারিয়া গালি দিছে। কেন? উনি আমাকে বলতেছে এই খাবারটা নাকি বাসি, এটা নিতে পারবে না। এই খাবারটা রিসিভ করে নাই দেখে জরিমানা সহ আমার সাইড থেকে 500 টাকা কাটা গেছে। এখন আমি কি করব? সারাদিন ম্যাডাম কষ্ট করে খেটে 1000 খানিক টাকার মতো জমাইতে পারি, 500 টাকা কেটে গেলে আমার কি হবে? কই দেখি খাবারটা দেখি। না না, আপনি তো নিজের ব্যাপারেই কনফিউজড, শুধু শুধু আরেকজনের দোষ দিচ্ছেন কেন? দেখি খাবারটা আমাকে দিন। খাবার তো একদম ঠিক আছে। আসলে আপনার সাথে যে এটা করেছে এটা তার পারিবারিক শিক্ষার অভাব। আপনি একটা কাজ করুন, এই খাবারটা আমি রেখে দিচ্ছি, আপনি এই টাকাটা রাখুন। না না, কি বলেন? আপনি কেন টাকা দিতে যাবেন? আর তাছাড়া এই খাবারটা আপনি কেন কিনবেন? এটা কি আপনি খাবেন? না না, খাবারটা আমি খাবো না, রাস্তায় কোনো পথ শিশুকে খাবারটা দিয়ে দিব। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন না। ম্যাডাম, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে রাখতে পারেন। আপনার কোনো খাবারের পার্সেল লাগলে আমি এসে দিয়ে যাব, একদম ফ্রিতে, কোনো চার্জ দেওয়া লাগবে না। আমি আসলে বাইরের খাবার খাই না, সরি। অবশ্য সেটাই ভালো, বাইরের খাবার না খাওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। ব্যাপারটা আসলে এরকম না। আমি আসলে যখন দেখি ফিলিস্তিনের পথ শিশুরা ঘর ছাড়া হয়ে পথে পথে বসে আছে এক মুঠো খাবারের জন্য, তখন আমার আসলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর এদিকে আমাদের দেশে কত কত মানুষ দামি দামি রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার অর্ডার করে সেলফি তুলছে, ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছে। সরি, আমি আপনাকে মনের অজান্তে অনেক কিছু বলে ফেলছি। আপনি টাকাটা রাখুন। না ম্যাডাম, কি বলেন? আমি তো খাবার নিয়েছি, টাকা রাখবেন না কেন? টাকাটা রাখুন। আসছে। এই শহরে এখনো এমন ভালো মানুষ আছে?
শোন, বিষয়টা হচ্ছে অনেকটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, বুঝছিস? কি মা, তুমি ব্যাগ নিয়ে কি করো? আরে তোর ব্যাগটা বলছি না একটু ধুতে, কি অবস্থা হচ্ছে, গন্ধ, তেল কাশতে পড়া, কি অবস্থা, আমার কথা তো শুনিস না। আচ্ছা, কাল ধুয়ে দিব না। ভাইয়া কি? জানিস একটা কথা, তুই যখন প্রতিদিন রাতে বাসায় ফিরিস, মা ঠিক এইভাবেই ব্যাগটাকে খুইরা দেখবে, তারপর লুকায়া লুকায়া ব্যাগটার গন্ধ শুকবে। কেন? বাবা যখন বেঁচে ছিল ভাইয়া, তখন তো আমাদের বাসায় অনেক ভালো মন্দ রান্না করা হতো, কিন্তু এখন তো আগের মতো আর রান্না বান্না করা হয় না, সেই জন্য। মাঝে মাঝে মায়ের চাহনি দেখলে আমিও বুঝতে পারি এই বাসায় অনেকদিন যাবত ভালো রান্না করা হয় না। মায়েরও বয়স হয়েছে, ভালো খেতে ইচ্ছা করে। শোন, আমার একটা প্ল্যান আছে। আমি অনেক পরিশ্রম করব, অনেক টাকা কামাবো, এরপর তোকে আর মাকে নিয়ে বড় দামি রেস্টুরেন্টে খেতে বসবো। সত্যি বলছিস ভাইয়া? সত্যি বলতেছি। ভাইয়া কি? আরে রাখ তো, পায়ে হাত দিস না, রাখ। না তুই দেখি না, ইস, কি একটা অবস্থা করেছিস পাটাকে। তুই আমাদের জন্য কতটা কষ্ট করিস ভাইয়া, সারাটা দিন সাইকেল চালাইতে চালাইতে পাটার আর পা রাখিসনি। আচ্ছা যাই হোক, আমি তোর পাটা সুন্দর করে টিপা দিতেছি। আরে শর্ত রাখ তো, হাত ছড়া। শোন, বাদ দে না, পাটি পা লাগবে না। শোন শোন, পুরুষ মানুষের জন্মেছি, কষ্ট তো করতেই হবে, পরিশ্রম করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি শুধু বেঁচে যাই তোর মতো পাগলি বোনটার বিয়ে দিতে পারলে, বুঝছিস? আচ্ছা, ওই ছেলেটার নাম যেন কি তোর সাথে পড়ে, কি নাম? হাসান। হাসানের কি অবস্থা বলতো? ও কি চাকরি বাকরি পাইলো কিছু? না ভাইয়া, তবে ও খুব চেষ্টা করতেছে, ও আমারে বলছে ওর খুব শীঘ্রই নাকি চাকরিটা হয়ে যাবে। তাই? তোরা কি খালি গল্পই করবি, খাওয়া দাওয়া করবি না? আলু ভর্তা করছি। আলু ভর্তা করছো? চল চল, গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবে। আজকে দুই ভাই বোন মিলে হ্যাঁ, আর মা যে মজার আলু ভর্তা রান্না করে। চল চল, আয় আয় আয়। মা কই? সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। তুমি আপনি এখানে? জি, আমি এতক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আমাকে? মানে এখানে কি আপনি পার্সেল ডেলিভারি দিতে আসছিলেন? জি না, আমার বাসাটাই সোজা গিয়ে ডানে, এখানেই আমার বাসা। ও মাই গড, আপনি এত দূর থেকে পার্সেল ডেলিভারি দিতে যান, আপনার কষ্ট লাগে না? দেখেন, চাকরির জন্য তো কম কষ্ট করি নাই, মাইলের পর মাইল হেঁটে কত জুতার তলা খোয়াইছি, তার চেয়ে এটাই ভালো। আপনি? জি, আমি মাস্টার্স পাশ করা ছেলে। বাবা মা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কম কষ্ট করে নাই, তাদের সমস্ত কষ্টার্জিত টাকা দিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরে সার্টিফিকেট গুলো এখন আর কাজে আসে না, অনেকটা আমার কাছে পুরানো দিনের খবরের কাগজের মতোই অচল। যাক, বাদ দেন আমার কথা। আপনি এদিকে কি করছেন? বাজার করতে আসছিলেন? না না না, এইখানে আসলে এদিকে ঘুরে ঘুরে আমি নানান রকমের মানুষ দেখি। দেখবেন রাস্তায় চলতি পথে কিছু বয়স্ক মানুষ ছালার বস্তা বিছিয়ে বসে থাকে, কিছু তরি তরকারি সবজি নিয়ে, যাদের দিকে আসলে কেউ ফিরেও তাকায় না। তো আমি কি করি,
তাদের থেকে এই সবগুলো তরি তরকারি কিনে রাস্তায় যে পথ শিশুরা আছে ওদের মধ্যে আবার বিলিয়ে দেই। তাই বলে আপনি আবার ভাববেন না যে এগুলো আমি করি ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে ভাইরাল হওয়ার জন্য। আসলে আপনাদের এই মডার্ন যুগে এসেও আমি কেমন যেন মডার্ন হতে পারিনি। আচ্ছা ওয়েট, বড়ি খাবেন? থ্যাংক ইউ। আসলে আপনাকে যতই দেখছি, আপনার কথা শুনছি, ততই মুগ্ধ হচ্ছি। তা আজকে সারাদিনের প্ল্যান কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ আমার সাথে গল্প করবেন নাকি কাজও করতে হবে? আচ্ছা শোনেন, আমি কিন্তু ওই দিনের মতো আপনাকে হেল্প করতে পারবো না। আপনার ফোন আসছে মনে হচ্ছে। জি, ফোন আসছে, কাস্টমার কল। একটু হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আসতেছি, আমি পথে আছি, 8-10 মিনিট লাগবে স্যার। জি স্যার, আচ্ছা স্যার, সালাম আলাইকুম। জি, আমাকে যেতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, আজকে তোমাকে এই শহরের রূপকথার এক রাজকন্যার গল্প শোনাব। কি এই যুগে রাজকন্যা আছে নাকি? বলে কি সব? আরে মা, তুমি তো এখনো সেকালেই পড়ে আছো। ওইটা তো কথার কথা, আগে কথাটা তো শোনো। বলি তাহলে। মা, মেয়েটার নাম হচ্ছে নীরা। 8-10টা মেয়ের মতো না। মেয়েটা যখন হাসে তখন মনে হয় সামনের সরলতার প্রতিমা দাঁড়ানো। মেয়েটার চুল যখন বাতাসে ওড়ে মনে হয় যেন জীবনানন্দের বর্ণনাতা সেন আমার সামনে দাঁড়ান। মেয়েটার চোখেও মায়া, হৃদয় ভরাও মায়া। মেয়েটা গরিব আর দুঃখী মানুষদের খুব ভালোবাসে মা। তাই নাকি? তুই সুনীলের এই কবিতা শুনিস নাই? কি সুন্দর করে লিখেছেন, এ হাত ছুঁয়েছে নীরার হাত, এ হাতে কি আমি কোনো পাপ করতে পারি? ইস, মাঝে মাঝে মনে হয় কেউ যদি থাকতো এসে আমার হাতটা ধরবে, আমি তার হাত ধরে তার চোখে চোখ রেখে বলবো, আমি আর কোনো পাপ করবো না নীরা। বাপরে, সব পাপটা বাদ দিয়া বাস্তবে আয়। তো তার মনে হয় সবগুলাই কথা পড়ছি, ভুল বলছি নাকি? আবার ঠিক আছে। তুই আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। তুমি আমি, না না না। ফলো করছেন কেন? আই এম তো অবাক, আমি যে আপনাকে ফলো করছিলাম আপনি বুঝলেন কিভাবে? আপনি আমার পিছন পিছন সাইকেলের ক্রিং ক্রিং না বাজালেও এখন আমি বুঝতে পারি যে আপনি আমাকে ফলো করছেন। তার কারণ হলো আপনি তো বেশ কিছুদিন যাবতই আমাকে ফলো করছেন, সো আমি আপনার পায়ের শব্দ বুঝে ফেলেছি। তাই নাকি? এটা আমার একটা বিশেষ গুণ বলতে পারেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারেন। আমার মা আপনাকে দেখতে চেয়েছেন। আপনি নিশ্চয়ই আপনার মাকে আমার সম্পর্কে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলেছেন। কিভাবে বুঝলেন? এটাও আমার আরেকটা বিশেষ গুণ, আগ বাড়িয়ে সব বুঝে ফেলি। আমি মাকে বলেছি আমরা যেরকম জায়গায় থাকি সেখানে আপনি যাবেন না, তাও মা তো বুঝতে চায় না। সরি, আমি এখন আসি। রাগ করলেন নাকি? আপনার বাড়িতেই তো যাচ্ছি, রাগ করবো কেন? সত্যি? সত্যি। চলেন। মাশাআল্লাহ, ও আমাকে বলছিল গল্পের রূপকথা রাজকন্যার মতো। তুমি তো তার চেয়ে অনেক সুন্দর দেখতে।
বাসায় মেহমান আসলে তো তার কিছু দিতে হয়, কিন্তু আমার তো তোমার দেওয়ার মতো কিছুই নাই। না না, আমাকে কিছু দিতে হবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন মা, তাহলেই হবে। তুমি আমারে মা ডাকলা? এটা আমার শাশুড়ির স্মৃতি, আমি তোমারে দিলাম। না না মা, এটার কিন্তু কোনো দরকার ছিল না। মায়ের দেওয়া উপহার ফিরাই দিও না মা। নীরা, মা এদিকে আয়। তোর সাথে কি একটু কথা বলা যাবে? বাবা বলো না। চলছে তোর? কেমন চলছে তোর মানব সেবা? হঠাৎ এই কথা যে? হ্যাঁ, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আবিরের বিষয়ে কিছু ভাবলি? ও তো আগামী মাসে আমেরিকা থেকে এসছে, এখন তুই যদি রাজি থাকিস। বাবা আমি আসলে এমন কাউকে বিয়ে করতে চাই না যাকে বিয়ে করলে দেশের বাইরে সেটেল হতে হবে। মা, ওখানে কিন্তু গরিব মানুষ আছে, বিভিন্ন সংগঠন আছে, ওদের পক্ষ নিয়ে কিন্তু তুই গরিব সেবা করতে পার। ব্যাপারটা আসলে সেটা না, আমি আসলে দেশের বাইরে সেটেল হতে চাচ্ছি না। মা, তুই দেশকে ভালোবাসিস সেটা ঠিক আছে, কিন্তু মা দেখিস সেই ভালোবাসাটা যেন অন্যদিকে টান না করে। মানুষ সেবা করতে গিয়ে নিজের পজিশনকে ভুলে যাস না। তোর তো আবার অনেক গরিবের প্রতি দরদ। এ যুগে কিন্তু মার্ক্সবাদ বা লেনিনের সমাজতন্ত্র থিরি চলে না মা। ইচ্ছে করলে নিজে স্ট্যাটাসকে ভুলে গিয়ে, এলিট ক্লাসকে ভুলে গিয়ে চাইলে তুই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবি না। এটাই রিয়েলিটি মা। বাবা হঠাৎ এই ধরনের প্রশ্ন আসছে যে? প্রশ্নটা আমি তোর দিকে ছুড়ে দিলাম, একটু গভীরভাবে অনুধাবন কর, উত্তরটা নিজেই খুঁজে পাবি। কালকের ঘটনার জন্য আমি খুবই বিব্রত, বুঝছেন? মানে মাঝে হঠাৎ করে এমন একটা কাণ্ড করে ফেলবে আমি ঘূর্ণাক্ষরে ভাবতে পারি নাই। আই এম সরি। আপনি কিছু মনে করেননি তো? আরে না না না, আমি কি মনে করব? আসলে আপনি যেভাবে ভাবছেন আমি এভাবে ভাবছি না। চেনটা বরঞ্চ আপনার কাছেই রেখে। আরে না না, কি করছেন? এটা প্লিজ করবেন না। এটা আমার মায়ের দেওয়া উপহার আপনাকে, আমি এটা কিভাবে নেই? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি প্রতিদিন এত দূর থেকে কেন আমার সাথে দেখা করতে আসেন? শুনুন, আপনাকে একটা কথা বলি। এই যে বিদেশি অতিথি পাখিরা শীতকালে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দেশে চলে আসে, কেন আসে বলতে পারেন? কিসের? অদৃশ্য এক মায়ার টানে আসে। অবশ্য আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কিরকম? এই যেমন ধরেন, দিনের শুরুতে কাজে যাওয়ার আগে কোনো ভালো মানুষের চেহারা দেখে যদি দিনটা শুরু করা যায়, তাহলে সারা দিনই ভালো যাবে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা শোনেন না, একটা কথা বলি, আপনি তাহলে একটা বাইক কিনে নিচ্ছেন না কেন? আপনি তো প্রতিদিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আপনার একটা বাইক থাকলে আপনার ডেলিভারি তো মানে আপনি প্রতিদিন অনেক বেশি ডেলিভারি করতে পারবেন। এছাড়াও আপনার ফ্রি টাইমে আপনি রাইডও শেয়ার করতে পারেন। জি, আপনার কথার সাথে আমি একমত। বাইক থাকলে অনেক কিছু সুবিধাই হতো, কিন্তু বাইকের তো অনেক দাম। বাইক কেনার মতো টাকা তো আমার কাছে নেই। আমার জন্য এই সাইকেলই পঙ্খিরাজ, এটাই ভালো। আচ্ছা টাকাটা যদি আমি আপনাকে দেই? না না, আপনি কি বলেন? আপনি কেন টাকা দিতে যাবেন? আর আপনার কাছ থেকে আমি টাকা কেনই বানিব? এটা তো সম্ভব না। হ্যাঁ, কেন নিতে পারবেন না? আচ্ছা আমি আপনাকে ধার দিচ্ছি, তাহলে তো নিতে পারবেন। আচ্ছা বুঝেছি, ধরে নেন আমি একটা ব্যাংক, আপনি আমার কাছে এসেছেন লোন নিতে, আমি আপনাকে লোন দিচ্ছি, সময় মতো আপনি আমাকে পরিশোধ করে দিন, তাহলেই তো হয়। কিন্তু কোনো কিন্তু নাই, আজকে আমি আপনাকে টাকা দিব, কালকে গিয়ে আপনি বাইক কিনবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। চলেন। হ্যাঁ শিওর, চলেন আমরা যাই, উঠি। হ্যালো
সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। তুমি আর আমি, না 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 ও, ধোয়া ওঠা কাপে হঠাৎ কেন তবে কথা হয় অভিমানে। তুমি বলো এ চোখ কি যে মানে। ধোয়া ওঠা কাপে হঠাৎ কেন তবে কথা হয় অভিমানে। তুমি বলো এ চোখে কি যে মানে। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আর আমি। কে ইয়াং ম্যান? এত বড় অফিস দেখে খুব অবাক হচ্ছ তাই না? এত বড় অফিস, জোনে রেকর্ডিং, বাতাস খাচ্ছ, নিশ্চয়ই তোমার ঘুম ঘুম লাগছে তাই না? তুমি তো একজন পার্সেল ম্যান। আমি যদি ভুল না করে থাকি, তুমি ডোর টু ডোর মানুষের খাবার সাপ্লাই দাও। আসলে তোমরা তো গরিব ছোট লোক। তোমাদের মতো গরিব ছোট লোকরা না এই বাংলা সিনেমাটা একটু বেশি দেখে, তাই না? ওসব বাংলা সিনেমা দেখো, এটা আমার কোনো সমস্যা নাই। বাট তোমাদের মতো গরিব ছোট লোক যারা আছে না, তাদের কমন প্রবলেম, তারা ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন থাকে, বামন হয়ে চাঁদ তত্ত্বে রায় করে। সবসময় বস্তিদের নায়কদের মতো ভাবে তারা যদি একটা, শুধুমাত্র একটা বড়লোক মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসাতে পারে না, তাহলে রাজ্য সহ রাজকন্যা তাদের হাতের মুঠোয়।
তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে আমি বলবো তুই ভুল করেছো। কারণ আমার মেয়ে ছোটবেলার থেকে গরিবদের প্রতি দয়াবান। আমার না জানো, গরিবদের দেওয়ার জন্য একটা আলাদা ফান্ড আছে। আমি তোমাকে যে টাকাটা দিয়েছে না, সেই ফান্ড থেকেই তোমাকে দিয়েছে। এটা কিন্তু তুমি দান হিসাবেই মনে করতে পারো। স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা আত্মমর্যাদা আছে স্যার। আত্মমর্যাদা? এই যে আমি বললাম না, তোরা গরিব ছোট লোকরা বাংলা সিনেমার কমন ডায়লগ মারো সব জায়গায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি জানো আজকে রাতে আমার মেয়ের মানে নীরার এঙ্গেজমেন্ট? ছেলে আমেরিকায় থাকে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে। মেসেজ এসছে, আমি শিওর এটা নীরা মেসেজ। প্লিজ চেক করো। সে এখানে লিখেছে যে আজকের দিনটা তার জীবনের জন্য স্পেশাল ডে, তোমাকে নিমন্ত্রণ করতে পারে। কি হলো? করো, চেক করো প্লিজ, চেক ইট। ওপেন। কি আমার কথাটা সত্য হলো? কষ্ট পাচ্ছ না? অনেক কষ্ট লাগছে আমারও না। এই কষ্টটা বুকের মধ্যে লাগছে। তুমি চাইলে কিন্তু বিয়েতে আসতে পারো, কারণ তোমাদের মতো গরিব ছোট লোকের জন্য আমি 200 লোকের আয়োজন করেছি। আসতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি না আসতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমার সীমানাটা বদলে ফেলো, যেভাবে সবাই বদলে ফেলে। তোমার এই মোবাইল নাম্বারটা না আমি অনেক কষ্টে জোগাড় করেছি। তোমার এই মোবাইলটা ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি না মীরার বিয়ের ছবি তোমাকে না পাঠাই। আন্ডারস্ট্যান্ড? আমি জানি যে তুমি বুঝেছো। Art! Police! অভিরে, কিরে বাপ, কি হয়েছে? কান্দিস কেন? আমারে বল না, হয়েছে কি? নীরা কিছু বলছে? হ্যাঁ, নীরা কিছু বলছে? আমরা তো গরিব কেন মা? কেন আমাদের সাথে বারবার এমন হয়? বাবা সহজ সরল লোক ছিল, সবাই তার টাকাও মেরে দিল, আমাদের পথে বসালো। সেই শোকে বাবাও মারা গেল। আমি এত ভালো রেজাল্ট করলাম, ভালো জায়গায় পড়াশোনা করলাম, কোনো ভালো জায়গায় চাকরি পেলাম না মা। জানো মা, নীরার বাবা জামাই চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে
বামন হয়ে আকাশের চাঁদ ছুতে হয় না। মা দেখো, নীরার বিয়ে, নীরাকে রূপকথা রাজ করা লাগতেছে না মা। আজকে পালকিতে চড়ে নীরা অনেক দূর দেশে চলে যাবে। দেখছো বাবা? তুমি কথা বলতেছ না কেন মা? মা 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 তুমি কথা বলতেছ না কেন? মা মা এ বন্যা, এই মা কথা বলতেছে না তো। মা মা তোমার কি হয়েছে? কথা বলো মা। আরে ধুর, কি বলিস তুই এগুলা? এরকম কোনো কিছু না। বললাম তলে তলে তো ভালোই টেম্পো চালাইলি, মনে করিস খবর চাপা থাকবে? আঙ্কেলের ফেসবুকে দেখলাম, আরে একটা খবরও তো দিতে পারতি। আরে না দোস্ত, ওইরকম কোনো কিছুই না। আচ্ছা শোন, হয়েছে কি, কালকে তো আমার জন্মদিন ছিল, তুই তো জানিস। তো বাবা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে, তোর তো মা নেই, আমার তো কোনো কথাই তুই শুনিস না, এদিকে আমি হার্টের রোগী, কখন আমার কি হয়ে যায়, তুই তো আমার কোনো কথাই শুনিস না, এই সব কিছু বলে টলে বলতেছে তোকে আমার বিয়ের সাজে দেখতে অনেক ইচ্ছা করতেছে। তো আর কি, বাবা এমন ভাবে পাগলামি শুরু করলো, যেই কথা সেই কাজ, বউ সেজে রেডি হয়ে গেলাম। ও এই কাহিনী! আঙ্কেল তো ছবির সাথে খুব সুন্দর করে ক্যাপশন দিয়েছে। হ্যাঁ আমি দেখছি, লিখছে দেখো আমার রাজকন্যাকে বউ সাজে কত সুন্দর লাগতেছে। বাবা অনেক, যত বয়স বাড়ছে অত তার বাচ্চামো বাড়ছে। আচ্ছা দোস্ত, আমি এখন রাখি, পরবার ফোন দিব। বাই। মা। ও বাবা, তুমি? কিরে মা, মন খারাপ? অবিকে ফোনে ট্রাই করে পাচ্ছিস না? দেখ মা, ছোটবেলায় যখন তোর মা মারা যায়, এরপর থেকে কিন্তু আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি। আমার কি জিনিস সেটা কখনোই বুঝতে দেয়নি। আর তোর মনের সব খবর আমি জানি। একদিন রাস্তায় তোদের দুজনকে আমি দেখেছিলাম, তারপরে আমি সেই ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করি। কালকে বিয়েতে বিয়ের সাজে দেখে একটা জিনিস উপলব্ধি করেছিলাম, আমি যে কাজটা করছি সেটা ঠিক হচ্ছে না। তোর সুখী তো আমার সুখ, তাই না? আমি তোকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, যেটাকে নিয়ে তোর সামনে বেড়াবো। কিন্তু মা। কি কিন্তু বাবা? মা, আমি অভিবাসায় গিয়েছিলাম, কিন্তু ওরা কি বাসায় নেই? বাসা ছেড়ে সবাই পালিয়ে গেছে। মজা করছো আমার সাথে? অভি ওরা বাসা ছেড়ে পালাবে? আমি এটা বিশ্বাস করি না। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু গরিবরা এমনই হয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল তো, তুই কটা গরিবকে চিনিস? এই যে গরিবদের জন্য এত কিছু করছিস, মানব সেবা করছিস, ওর কি তোর মূল্যায়ন বুঝে? তুই দেখ না, দুদিন টাকা পয়সা দান খরচ দেওয়া বন্ধ করে দে, ওরা তোকে চিনে কিনা? গরিবরা এমনই হয়, সামান্য কটা টাকার লোক সামলাতে পারে না। আমার কথা বিশ্বাস করছিস না? ওকে ফাইন, যা ওই পাশে গিয়ে দেখ আমি মিথ্যে বলছি কিনা।
আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা কে পাঠালো? হ্যালো, আপনি নীরা? হ্যাঁ আমি নীরা। আপনি আমাকে এতগুলো টাকা পাঠিয়েছেন? আমিই পাঠিয়েছি। আপনি আমাকে এতগুলো টাকা কেন পাঠিয়েছেন? এতগুলো টাকা যেহেতু পাঠিয়েছি তার নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ সেটাই, কারণটা কি? আপনার ঋণ শোধ করতে। ঋণ? আমার ঋণ? অ্যাজ ফার আই নো আপনার সাথে তো আমার কোনো লেনদেন হয়নি। হ্যাঁ, আপনার সঙ্গে সরাসরি কোনো লেনদেন আমার হয়নি, কিন্তু আপনার ঋণ শোধ করার জন্য টাকাটা পাঠিয়েছি। আমার ওয়াইফ, যার দুটো কিডনি ড্যামেজড, আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী নিকট আত্মীয় ছাড়া অন্য কারো কাছ থেকে কিডনি নেওয়াটা দণ্ডনীয়। যে কারণে আমি ডাক্তারের মাধ্যমেই কিডনি ম্যানেজ করার চেষ্টা করছিলাম। জি ডক্টর সাহেব, আমি জানি বিষয়টা ইমিডিয়েটলি দরকার। জি জি জি, আমি হার্ডলি 2 দিনের মধ্যে ম্যানেজ করে ফেলবো। জি জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার কাছে রান্নাও একটা আর্ট, আর এই আর্টের জন্য আমার ক্যানভাস গাজী গ্যাস স্টোভ, যা আমার কিচেনকে করেছে আরো সুন্দর, আরো রুচিশীল। কি নাম যেন আপনার, আর কেন এসছেন? স্যার আমার নাম অভি, আমি কিডনি দিতে ইচ্ছুক। কিডনি দেবেন আপনি? জি স্যার। দেখুন, আপনি ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তো? জি স্যার, আমি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আমি কিডনি দিতে ইচ্ছুক। আচ্ছা, আপনি তো জানেন পুরো বিষয়টা নাকি? আমার ওয়াইফের যে দুটো কিডনি ড্যামেজ। জি স্যার। ওকে, তা অভিষেক, পরিবারে কে কে আছে আপনার? স্যার আমার একটা মাত্র বোন আছে, আর কেউ নাই। আমাদের সঙ্গে ইন্ডিয়াতে আপনাকে প্রায় মাসখানেক থাকতে হবে, প্রস্তুতি আছে তো? জি স্যার, আমার প্রস্তুতি আছে স্যার, আপনি সব ব্যবস্থা করেন, আমি রাজি। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা অনুরোধ ছিল। প্লিজ বলেন না। স্যার আমার বোনকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই, আমি আপনার কাছে একটা চিঠি লিখে দিয়ে যাব, কখন কাকে পৌঁছাতে হবে সেটাও বলে দেব স্যার। আপনি নিশ্চিন্তে থাকেন, কখন কাকে কোথায় চিঠি পৌঁছাতে হবে আমি ঠিক মতো পৌঁছে দেবো। থ্যাংক ইউ স্যার। ও মাই গড, এত কিছু কিভাবে হয়ে গেল? অভির একটা চিঠি আমার কাছে আছে, আমি আপনাকে দিতেও চেয়েছিলাম, পরে মনে হলো যে না, চিঠিটা আপনাকে দিয়ে কি বা লাভ। আপনার কাছে এই চিঠি এখন তো আর কোনো ভ্যালু ক্যারি করে না, কারণ আপনি যে বিয়ে করে ফেলেছেন। বিয়ে? কার বিয়ে? কখন বিয়ে? আমি তো বিয়েই করিনি। কি বলছেন? আপনি বিয়ে করেননি? না। তাহলে আপনার বাবা আপনার বিয়ের ছবি যে অভিকে পাঠালো সেটা কি মিথ্যে? বাবা? হ্যাঁ। ও মাই গড, আমি এখন ক্লিয়ার। বাবা ওই দিন আমাকে কেন বউ সাজতে বলছিল, আর বাবার এত বড় একটা, আমার না সবকিছু বুঝতে অনেক দেরি হয়ে গেল। বন্যা, তুই তো জানিস নীরার দেয়া টাকাটা যে আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। আমি গরিব হতে পারি সামান্য একজন পার্সেলম্যান, কিন্তু ন্যূনতম আত্মমর্যাদা বোধটুকু তো আমার আছে, তাই না? তোর ভাইকে কেউ প্রতারক ভাবুক, নিশ্চয়ই সেটা তুই চাস না। তাই নিরুপায় হয়ে আমি আমার একটা কিডনি বিক্রির সিদ্ধান্ত নিছি। বিশ্বাস কর, উপায় থাকলে আমি আমার 2টা কিডনি বেচে দিতাম, একটা নীরার জন্য, আরেকটা তোর জন্য। যাই হোক, একটা কিডনির মূল্য তারেক সাহেব নীরাকে পাঠাবে, আর বাকিটা তোকে। না বলে চলে যাওয়াতে ভুল বুঝিস না, মাত্র তো একটা মাস। মায়ের কবরটা যত্নে রাখিস, আর আল্লাহর উপরে বিশ্বাস রাখিস। নিশ্চয়ই একদিন আমাদের জীবনেও নতুন সূর্য উঠবে। আমরা এদিকে কোথায় যাচ্ছি? বলছি,
আমাদের ইন্ডিয়া যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত। ছোটখাটো কয়েকটা টেস্ট করা জরুরি ছিল, সেই টেস্টগুলো করে সেই রাতেই ফ্লাইট ধরব। আর তখনই খবর পেলাম অভি অ্যাক্সিডেন্ট করেছে। কাকতালীয় বিষয় কি জানেন? পরদিনই আমার ওয়াইফ মারা যায়। আমরা অবসর সময়ে আপনাদের ব্যাপারে খুব আলোচনা করতাম। ও বলছিল যে আমি যেভাবেই হোক অভির লোনটা যেন শোধ করে দেই, মানে ওর ঋণটা। আমরা চাইলে অবশ্য অভির কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারতাম আমার ওয়াইফের শরীরে, কিন্তু আমার ওয়াইফ সেটা চায়নি। কারণ একজন মৃত মানুষের কিডনি নেওয়াতে ও সমীচীন মনে করেনি। অভির কাছে যাবেন না আপনি? ওই তো ওইখানে আপনি পার্সন মান। যে